স্বপ্নধরা নিউজ এক্সট্রা দেখছেন, সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আজকে আলোচনা করার মতো অনেকগুলো বিষয় আছে। আজকেই নতুন দলের দায়িত্ব নেওয়ার জন্য তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি পদত্যাগ করেছেন। বহুল আলোচিত পদত্যাগ, অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল তিনি নতুন দলের দায়িত্ব নেওয়ার জন্য পদত্যাগ করবেন। আজকে তিনি পদত্যাগপত্র প্রধান উপদেষ্টাকে জমা দিয়েছেন। এটি একটি বড় ঘটনা। আজকে সেনাবাহিনী প্রধান তিনি একটি বক্তব্য দিয়েছেন, এক ধরনের সতর্ক বার্তা তিনি বিভিন্ন যারা রাজনৈতিক দলগুলো আছেন তাদের উদ্দেশ্যে দিয়েছেন। সেটি একটি আলোচনা, এটি নিয়ে অনেক আলোচনা হচ্ছে, আমি দেখতে পেয়েছি। সব কিছু মিলেই আইনশৃঙ্খলা পরিস্থিতি, অনেক বিষয় নিয়ে আলোচনা বিষয় আছে। আমরা যে বিষয়টি প্রথমে যে বিষয়টি আলোচনা করবো আমরা সেটি বিষয় দিয়েছি নতুন দল নতুন চ্যালেঞ্জ। এমন একটি বিষয় নিয়ে আলোচনা শুরু করো। দুজন আলোচক আছেন, একটু পরিচিত হয়ে নিই। আমার সঙ্গে আছেন নাজমুল আশরাফ, তিনি চিফ এডিটর গ্লোবাল টিভি। আছেন আলাউদ্দিন মোহাম্মদ, তিনি কেন্দ্রীয় নির্বাহী সদস্য জাতীয় নাগরিক কমিটি। দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। দিন মোহাম্মদ, আপনাকে দিয়ে শুরু করি। যেহেতু নতুন দল নিয়ে আগ্রহ, আজকে নাহিদ ইসলাম পদত্যাগ করলেন, নতুন দলে দায়িত্ব নেবেন। এটার জন্য যে নতুন দলের নাম ঠিক হয়েছে বা মার্কা ঠিক হয়েছে বলা যাবে না? নতুন দলের নামের জন্য আমরা জনগণের কাছে গিয়েছিলাম। আমরা গত 15 দিন আগে আমরা একটু ফর্ম ছেড়েছিলাম অনলাইনে এবং অফলাইনে। অনলাইনে প্রায় 2 লক্ষের বেশি মানুষ ফর্মটি পূরণ করেছে। অফলাইনে প্রায় 50,000 ফর্ম আমাদের কাছে ফেরত এসেছে, বাকি 50,000 এখনও ফিল্ডে আছে। তো এই প্রেক্ষিতে আমরা অনেকগুলো নাম পেয়েছি। তো সেই নামগুলোর মধ্যে কোনোটা সবচেয়ে বেশি নামে প্রায় 30,000-এর উপরে ভোট পড়েছে একটি নামে, কিছু আর পরে আছে 23,000, 19,000। তো এই নামগুলোর মধ্য থেকে একটা শর্ট লিস্টেড করা হয়েছে, যে শর্ট লিস্টেড নামগুলো আগামী কয়েকদিনের মধ্যে আবার ফাইনালাইজ করে দল ঘোষণার দিন জানিয়ে দেওয়া হবে। আচ্ছা, আর ছোট্ট ছোট দুটো প্রশ্ন আছে। অনেকে হয়তো নতুন দল নিয়ে যদি বলে আগ্রহের জায়গা আছে মানুষ, আপনি একটু জানতে চান, যেহেতু পেয়েছি আপনাকে। প্রথম কথা হচ্ছে, নাহিদ ইসলামকে কেন আপনারা নেতা হিসেবে পছন্দ করলেন? এখানে নাহিদ ইসলামকে নেতা হিসেবে পছন্দ করার পিছনে অনেকগুলো কারণ আছে। মূলত 5 আগস্ট পূর্ব গণঅভ্যুত্থানের যেই নেতৃত্ব, সেই নেতৃত্ব নাহিদ ইসলামের উপর ভরসা করেছিলেন, এবং 3 অগাস্ট যেই এক দফা ফেসিবাদের পতন, ফেসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই প্রপঞ্চটি জাতির সামনে উপস্থাপন করেছিলেন, সেটি করেছিলেন নাহিদ ইসলাম। এবং নাহিদ ইসলামকে আমরা দেখি যে অভ্যুত্থানের পরও যেই সরকার গঠন হয়েছে, সেই সরকার গঠন ও সরকারকে স্টেবল করার পিছনে নাহিদ ইসলামের জাতীয় ঐক্যমত্য সৃষ্টিতে একটি ভূমিকা ছিল, এই ভূমিকা এখনও আছে। এবং নাহিদ ইসলাম আমরা মনে করি যেই গণঅভ্যুত্থানের যেই শক্তি, একই সাথে গণঅভ্যুত্থানকারী যেই পক্ষগুলো আছে সবগুলো পক্ষকে একই সুতোয় গাঁথতে নাহিদ ইসলাম এই ক্রান্তিকালীন সময় ভূমিকা পালন করতে পারে বলে আমাদের অনেকের মধ্যেই এই বিশ্বাস এবং ধারণা আছে। এবং আমি এটাও বিশ্বাস করি যে নাহিদ ইসলাম শুধুমাত্র একটি নতুন দলের প্রধান হবেন তাই নয়, বরং তিনি অন্যান্য যে বিদ্যমান রাজনৈতিক দলগুলো আছে সেই দলগুলোর কাছ থেকেও সে যথাযথ এবং পর্যাপ্ত গ্রহণযোগ্যতা নিয়ে নতুন দল গঠনের নেতৃত্ব দিচ্ছে। আচ্ছা, নতুন দল গঠনের শুরুতে যখন নাম ঘোষণা দিয়ে দেওয়া হলো যে নতুন দল আসছে, তারপর থেকে বেশ কিছু গণমাধ্যমে আমরা সংবাদ পেয়েছি যে শীর্ষ পদগুলো নিয়ে এক ধরনের নেতাদের মধ্যে এক ধরনের মনোমালিন্য তৈরি হচ্ছে। আসলে কি তাই কিনা? যদি তাই হয় তাহলে কি সমঝোতা হয়ে গেছে কিনা? এখন এই যে বিতর্কটি, এটি আমরা গত মাসখানেক ধরে দেখতে পাচ্ছি। মূলত আমরা দেখি যে গণঅভ্যুত্থানের পর যে দলটা আসবে, সে দলটি আসলে কোনো বিশেষ ব্যক্তি কিংবা বিশেষ কোনো আদর্শিক ব্লক থেকে দলটি করা হচ্ছে না। দলটি করা হচ্ছে গণঅভ্যুত্থানে যারা সাধারণ মানুষ মাঠে নেমে এসেছিলেন, যারা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি লয়াল ছিলেন না, যে মানুষগুলো নির্দিষ্ট রাজনৈতিক দলের বাইরে থেকে গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন, সবার সমন্বয়ে একটি দল হচ্ছে। এখানে স্টেকটা যাদের হিস্সা বিভিন্ন গ্রুপের, ইভেন বিভিন্ন ব্যক্তির, সেখানে হিস্সার ব্যাপারটা একেবারে ডেমোক্রেটিক ওয়েতেই এটা রিজলভ করার চেষ্টা শুরু থেকেই হচ্ছে। তো সেটা হওয়ার পিছনে আমরা যদি বলি যে এখানে এটা একটা ইতিবাচক দিক, যে এখানে এই প্রায় 1 থেকে 2 মাস ধরে নেতৃত্বে কারা কারা আসবে তাদের নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, তারা নিজেদের মধ্যে নেগোশিয়েট করছেন। কিন্তু আপনাকে বলতে পারি এখন পর্যন্ত ইন্টারনালি অপ্রীতিকর কিছুই ঘটেনি, বরং তারা মূলত এখানে যেমন বিভিন্ন গ্রুপ, বিশেষ করে নারীর যে রিপ্রেজেন্টেশন, এখানে
যেই মাইনরিটিস আছেন তাদের একটা রিপ্রেজেন্টেশন, এখানে যে আদর্শিক কয়েকটি ব্লক আপনি জানেন, এটা আমরা স্বীকার করি না করি, এখানে কট্টর ডান এবং কট্টর বাম দুটারই এখানে একটি অংশগ্রহণ আছে। তো সেই মানুষগুলো কিন্তু এখন একটা মধ্যপন্থী অবস্থায় আসছে এবং তারা যে তাদের পূর্ব রাজনৈতিক যে লিগ্যাসি অভিজ্ঞতা সেটার আলোকে তারাও দলের শীর্ষ পর্যায়ে নেতৃত্ব দিতে ইচ্ছুক, আগ্রহী। তো সেই জায়গাগুলোকে ব্যালেন্স করে আমরা মনে হচ্ছে খুব দ্রুতই আমরা যে ঘোষণাটা আসবে এটা জনগণের প্রত্যাশা, একই সাথে যেই ব্যক্তিবর্গ এই রাজনৈতিক দলের শীর্ষস্থানে নিজেদেরকে যোগ্য এবং নিজেদের হিস্সা নিতে চায়, আমরা মনে হচ্ছে যে সবাইকে আমরা ধারণ করতে পারবে নতুন রাজনৈতিক দল। আচ্ছা, এই পর্যায়ে শেষ প্রশ্ন আপনাকে করব যে যখন নতুন একটি দল ঘোষণা আপনারা করতে যাচ্ছেন তখন এই মুহূর্তে সবচেয়ে বড় যে রাজনৈতিক দলটি আছে বিএনপি, সেখান থেকে অভিযোগ করা হচ্ছে যে সরকারের ভেতরের সুবিধা নিয়ে একটি দল গঠন করা হচ্ছে এবং তারা বলছেন যে যদি এই অবস্থা হয় তাহলে তারা মেনে নেবেন না বিষয়টি। এবং এই নতুন দল যখন করতে যাচ্ছেন তখন কি এই বিষয়টি নিয়ে আপনাদের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে কিনা? নতুন দল নিয়ে যে শুধু এই প্রশ্নটি তা না, বরং এখানে বিদ্যমান যে রাজনৈতিক ব্যবস্থার অংশীদার আছেন তারা বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন ধরনের প্রশ্ন করছেন। আমরা এই প্রশ্ন করাটাকে স্বাগত জানাই, কিন্তু যেই প্রশ্নটা করছেন যে সরকারের সুবিধা নিয়ে নতুন দলটি সংগঠিত হচ্ছে, এই প্রশ্নটি একেবারে অবান্তর। এই কারণে যে নতুন যেই সরকারও তো আসলে ছাত্ররা সরকারের মাইনরিটি, সরকারের এতগুলো উপদেষ্টা এতগুলো দপ্তরের মধ্যে ছাত্ররা মূলত আমরা যদি বলি দুইটা আপনার এখানে দপ্তর অথবা মন্ত্রণালয় তাদের হাতে ছিল, আরেকজন যিনি মাহফুজ আলম আছেন তার হাতে আপনি জানেন যে কোনো মন্ত্রণালয় নেই। তো এই দুইটি মন্ত্রণালয় আবার এমন না যে তারা যেহেতু এখানে কোনো পার্লামেন্ট নেই, এখন তারা বড় কোনো সিদ্ধান্ত নিতে গেলে তখন তারা ক্যাবিনেট মিটিংয়ে এটা পাশ করে নিয়ে আসতে হয়, তারপর সেখানে একটা অধ্যাদেশ জারি করতে হয়, তারপর সিদ্ধান্ত নিতে পারে। তো এখন রাষ্ট্রের একটি নতুন দল করার মতো যেই শক্তিমত্তা দরকার, সেই শক্তিমত্তার জায়গাটা প্রথমত এটা সরকারের মধ্য থেকে এক্সারসাইজ করার কোনো সুযোগ সেখানে নেই। দ্বিতীয়ত হলো যে আপনি আসলে কাদেরকে বলছেন যে তারা সরকারের সুবিধা নিয়ে দল গঠন করবে? যেই তরুণরা, যেই অভ্যুত্থানকারী শক্তি নিজেরাই সরকার গঠন করতে পারত, যারা নিজেরাই বিপ্লবী সরকার গঠনের মাধ্যমে একটা বিপ্লবী এখানে আবহ তৈরি করতে পারত, তারা সেটা না করে তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় দেশকে স্টেবিলিটির দিকে নিয়ে যেতে একটা সক্ষম এরকম একটি সরকার গঠন করেছে বিভিন্ন দল মত এবং বিভিন্ন স্টেক হোল্ডার গোষ্ঠীগুলোর মতামতের প্রেক্ষিতে। সেই শক্তিটা তো গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনীতিতে এসেছে। এটা এমন না যে হঠাৎ করে কোনো একটা কুয়ের মাধ্যমে, কোনো একটা সুযোগের মাধ্যমে, যেটা আমরা অতীতে দেখেছি, ক্ষমতা এসেছে এবং রাষ্ট্রপ্রধান নিজেই রাষ্ট্রপতি ভবনে বসে বসে দল গঠনের নেতৃত্ব দিচ্ছে। এই ব্যাপারটা তো এখন হচ্ছে না এখানে। আর একটা বিষয় আপনি যদি দেখেন, এই দলের যদি নেতৃত্বের দিকে তাকান, আমরা কিন্তু সরকারে যারা আছেন সেই শীর্ষ নেতৃত্বের দিকে তাকিয়ে নেই। আজকে নাহিদ ইসলাম দল গঠনের নেতৃত্ব দিতে এসেছেন, এটা খুবই ভালো, আমরা সবাই তাকে অভিবাদন জানাই এবং জাতীয় তাকে খুব আনন্দিত চিত্তে গ্রহণ করছে। কিন্তু আপনি যদি নাহিদ ইসলামকে ছাড়াও চিন্তা করেন, সরকারের বাইরে আমাদের 1 ডজনের বেশি জাতীয় ফেস ইতিমধ্যে তৈরি হয়েছে, যারা একটি নতুন দলকে গঠন করা এবং দলকে চালিয়ে নিয়ে একটি ক্ষমতা পর্যন্ত যাওয়ার জন্য তারা প্রস্তুত। তাদের সে সক্ষমতা আছে, কারণ জনগণ তাদের পিছনে আছে। এই প্রেক্ষাপটে আপনারা যদি অথবা কেউ যদি প্রশ্ন উঠায় যে সরকারের সুবিধা নিয়ে দল গঠন করা হয়েছে, তো আমরা উল্টো প্রশ্ন করতে চাই যে এখন যারা এই গণঅভ্যুত্থানের পর সরকারকে ইভেন একটা দুর্বল সরকারের সুবিধা নিয়ে যারা এই যে আমলাতন্ত্রকে, ইভেন পুলিশ প্রশাসনকে, ইভেন মাঠে ঘাটে, ইভেন যে ডিফেক্টু যে পাওয়ারের পকেটগুলো আছে সবগুলো পকেটকে যারা দখল করে নিল, তাদের ক্ষেত্রে আমরা কিভাবে তাদের মূল্যায়ন করব? বরং আমরা বলবো যে গণঅভ্যুত্থানকারী শক্তি, ইভেন আমরা যারা আছি, আমরা বিভিন্ন প্রফেশনে ছিলাম, আমরা যার যার জায়গা থেকে মিনিমাম 200 যুবক এখানে আপনার তার প্রফেশন ছেড়ে নতুন রাজনৈতিক দল সৃষ্টিতে নেতৃত্ব দিচ্ছে এবং তাদের সবারই 8 থেকে 10 বছরের প্রফেশনাল অভিজ্ঞতা আছে, তাদের নিজেদের সমাজে গ্রহণযোগ্যতা আছে, গণঅভ্যুত্থানকারী শক্তির সাথে তাদের একাত্মতা আছে, ফেসিবাদ বিরোধী দীর্ঘ সংগ্রামে তাদের নেতৃত্ব আছে। এই শক্তিকে প্রশ্ন করা আমার মনে হয় এটা একটা অবান্তর এবং অপ্রাসঙ্গিক। এর চেয়ে আরও গুরুত্বপূর্ণ বিষয় আছে নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য, সেই বিষয়গুলো নিয়ে আলাপ হলে আমাদের জাতির জন্য ভালো। আমরা এক দর্শক আছে, একটা ফোনটা নিয়ে তারপর আপনার কাছে আসছি। হ্যালো,
আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আমার নাম হইল নুরুজ্জামান, হাজীগঞ্জ উপজেলা, চাঁদপুর ডিস্ট্রিক্ট। জি নুরুজ্জামান সাহেব বলেন। আমার প্রশ্ন হইল, ছাত্র দলের ভিতরে কি বয়স্ক লোক যোগ দেওয়া হইব নাকি ছাত্র বয়সের উপরে লোক যোগ দেওয়া হইব না? জি ধন্যবাদ, আপনার প্রশ্ন বুঝতে পারছি। ছোট্ট করে যদি উত্তর দেন, বয়স্করা কি জয়েন করতে পারবে আপনাদের দলে? না, অবশ্যই আমাদের দলে বয়স্করা জয়েন করছেন এবং বয়সের ব্যাপারে একটা ছোট্ট বিষয় বলি যে আমরা অভ্যুত্থানের পর আমরা একটা সব ক্ষেত্রেই খেয়াল করে দেখেছি যে যে তরুণ নাগরিকরা আছে 25 থেকে 45 বছর বয়স্ক, আগামী 20 থেকে 30 বছর বাংলাদেশের নেতৃত্বে আসলে তারাই আসবে ঘুরে ফিরে। আমরা চেয়েছি একটা নেতৃত্বের কোহর্ট তৈরি করতে, যে এখানে আপনার যারা সিনিয়র আছেন, আমরা আগের যে রাজনৈতিক নেতৃত্ব আছে ইন সাম এক্সটেন্ট উইথ ডিউ রেসপেক্ট তারা ব্যর্থ হয়েছিল বলে ছাত্রদেরকে জীবন দিতে হয়েছে। সো আমাদের কেন্দ্রীয় যে নেতৃত্বটা এখানে একটা বয়সের সীমা ছিল, সেই সীমাটাও এখন আস্তে আস্তে উঠিয়ে নেওয়া হয়েছে। আমাদের উদ্দেশ্য ছিল তরুণরা রাজনৈতিক নেতৃত্বের সামনের সারিতে আসবে, তারপর তরুণদের সাথে বিভিন্ন বয়সের ব্যক্তিবর্গ জয়েন করবে। আপনি যেখান থেকে কথা বলছেন, আমাদের সেখানে যে তরুণ নাগরিক প্রতিনিধিরা আছেন তাদের সাথে কথা বলেন। এখন যারা ভোটার 70-80 বছর বয়স্ক পর্যন্ত, তারা বিভিন্ন ক্যাপাসিটিতে নাগরিক কমিটি এবং ভবিষ্যতে রাজনৈতিক দল আছে, সেটার সাথে আপনারা জয়েন করতে পারেন। ধন্যবাদ, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল সাহেব আপনার কাছে আছি। আমরা শুনছিলাম আলমদান মোহাম্মদের কথা, নতুন দল অনেকগুলো আগ্রহ জায়গা ছিল, একটু বেশি সময় দিয়েছে তাকে। আপনি জানতে চাই নতুন একটা দল 28 তারিখ আসছে, এরই মধ্যে কে দায়িত্ব নিচ্ছে সেটাও আমরা জেনে গেলাম। নাহিদ ইসলাম দায়িত্ব নেওয়ার জন্য পদত্যাগ করেছেন। সবকিছু নতুন একটা দল আসছে, কথা লড়াই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে বিএনপির সঙ্গে এই দলের মানে আসার আগেই, জন্মের আগেই কেমন যেন এক ধরনের শত্রু ভাবাপন্ন একটা অবস্থা তৈরি হয়ে গেছে। মানে সামনের দিকে অবস্থা কি হচ্ছে তাহলে? ধন্যবাদ আপনাকে। নতুন দলকে অবশ্যই সবার স্বাগত জানানো উচিত। সমালোচনা, এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে কথা বলা, এটা রাজনীতির স্বাভাবিক চিত্র হিসেবে আমরা ধরে নিই। খুব আপত্তিকর বা আক্রমণাত্মক কিছু না হওয়া পর্যন্ত, সেটি মৌখিক আক্রমণ এবং শারীরিক আক্রমণ, সেটি গ্রহণযোগ্য না। কিন্তু এক পক্ষ আর পক্ষের বিপক্ষে বলবে, সমালোচনা করবে, বিরোধিতা করবে, দোষ ত্রুটি খুঁজবে, সেই দোষ ত্রুটি যাতে আবার অবান্তর না হয়, মানে ভিত্তিহীন যাতে না হয়, সেটাও তো রাজনীতির স্বাভাবিক চর্চার মধ্যে পড়ে। কিন্তু বিএনপি জন্মের আগে একটা দলের বিরোধিতা করছে, সেই জায়গায় আসার আগে বলি যে ভদ্রলোক ফোন করে জিজ্ঞেস করলেন যে নতুন দলে বয়োজ্যেষ্ঠরা অংশ নিতে পারবেন কিনা, এই কারণে করেছে কারণ আমরা কিন্তু প্রধান উপদেষ্টা সহ অনেকের মুখে যে কথাটি অনেক দিন ধরে শুনছি, ছাত্রদের দল, ছাত্রদের নতুন দল। এতে করে মানুষের ধারণা এটা শুধু ছাত্রদের দল হবে, তার মানে ছাত্রত্ব যাদের শেষ বয়স বেড়ে গেছে তারা হবে না, তা কিন্তু না। বিষয়টা ছাত্রদের দল বললে আরেকটা কনফিউশন হয় যে ছাত্রদের দল বা সংগঠন বলতে ছাত্র সংগঠন বোঝায়। ওনারা তো ছাত্র সংগঠন করছেন না, ওনারা জাতীয় রাজনৈতিক দল করছেন। তো সেই জাতীয় রাজনৈতিক দল কি ছাত্ররাই থাকবে শুধু? তা তো না। আর ছাত্র যদি বলি আমি, ছাত্র পরিচয়, তাহলে তার প্রধান কাজ হচ্ছে পড়ালেখা করা। তো পড়ালেখা শেষ করে তিনি রাজনীতি করবেন, ব্যবসা করবেন, চাকরি করবেন, অনেক কিছু করতে পারেন। ফলে ছাত্রত্ব আর রাজনীতি, জাতীয় রাজনীতি, ছাত্রদের দল, এগুলো নিয়ে কিছু বিভ্রান্তি তৈরি হয়। আমার মনে হয় সবচেয়ে ভালো এটা বলা যে তরুণদের রাজনৈতিক দল। তিনি একটা বয়সের সীমার কথা বলেছেন, তরুণদের রাজনৈতিক দল। সেখানে বয়স্কদেরও জায়গা কিছুটা থাকবে একটা নির্দিষ্ট পর্যায়ে, কিন্তু মূলত যে শক্তি আগামী অনেক বছর দেশ সমাজ পরিচালনা করবে এবং মূল শক্তি হবে দেশের, তাদেরকে নিয়ে ওনারা রাজনীতি করতে যাচ্ছেন। খুব ভালো কথা, কারণ এরাই ভবিষ্যৎ। এই মানুষগুলোই আগামীতে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকবে এবং এখন যারা তাদের চেয়ে বেশি বয়স্ক তারা ওই সময় হয়তো থাকবেন না, অনেকেই থাকবেন না। ফলে ভবিষ্যতের বাংলাদেশ এই প্রজন্মের হাতে, এই বয়সী লোকের হাতে, তরুণদের হাতে। তারা দল করছেন তাদের মতো করে বাংলাদেশ গঠন করার জন্য। চমৎকার। নতুন দলটি সম্পর্কে আমরা নাম ধাম নেতৃত্ব নিয়ে আলাপ এর মধ্যে আপনি করেছেন। যারা এই 5ই আগস্টের গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, অনেক পরিচিত মুখ। তিনি বলছেন জাতীয় পর্যায়ে সবাই পরিচিত, 16 জনের কথা বোধহয় আপনি বলছিলেন, যে আমরা অনেককেই চিনি জাতীয় পর্যায়ে। এখন প্রত্যেকের চেনাটা, আমি 5ই আগস্টের পরের কথা বলছি, 5ই আগস্ট পর্যন্ত একটা ধাপ ধরি, তখন পর্যন্ত আমাদের শীর্ষ পর্যায়ে যে ছাত্রনেতারা বা সমন্বয়করা ছিলেন তাদের ভূমিকা এবং 5ই আগস্টের পরের ভূমিকা বা এখন পর্যন্ত গত 7 মাসের ভূমিকা, পরিচিত হওয়া আর গ্রহণযোগ্য হওয়া এক জিনিস না। যেমন নাহিদ ইসলাম খুবই ইতিবাচক ভাবমূর্তি একটা তার আছে। আমি সংবাদকর্মী হিসেবে সেই আন্দোলনের সময় এবং আন্দোলন পরবর্তী তার কথা, তার কাজ, তার আচরণ সব কিছু মিলে যদি বলি, খুবই ইতিবাচক, গ্রহণযোগ্য, মানে ভালোবাসার মতো একটা মানুষ। এরকম আরও অনেকে আছেন, সবাই কিন্তু না।
আমি কারো নাম বলছি না, সবাই কিন্তু না, কারো কারো পরিচিতি বেড়েছে জাতীয় জুড়ে, শুধু দেশ জুড়ে না, দেশের বাইরেও। কিন্তু সেই পরিচিতিটা কেমন, কতটা ইতিবাচক, কতটা নেতিবাচক, সাধারণ মানুষ কিভাবে ভাবছে, আন্দোলনকারীরা কিভাবে ভাবছে, অন্য দল কিভাবে ভাবছে, সেগুলো নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু নাহিদ ইসলাম নতুন দলের নেতৃত্ব দেবেন, খুব ভালো। এখন দ্বিতীয় শীর্ষ পদে বা তৃতীয় শীর্ষ পদে, অন্যান্য পদে কারা আসবেন সেটা দল ঘোষণা করলে আমরা জানতে পারবো। অনেকের নাম আমরা শুনছি। এই দলের মধ্যে যারা আছেন তারা মূলত আন্দোলনের শক্তি এবং বিভিন্ন রাজনৈতিক ধারা থেকে তারা এসেছেন, সেটা ছাত্র সংগঠন থেকেই একাধিক ধারার মধ্যে একটা সমন্বয় ঘটানোর চেষ্টা করছেন। সেই কারণে পদপদবি নিয়ে আমরা কিছুদিন বিরোধ দেখেছি। নতুন দল গঠন করতে গেলে এটা এমনটা হয়, সেটাও কোনো সমস্যা না। অতীতেও আমরা অনেক নতুন নতুন দল গঠিত হতে দেখেছি। বহু দল কিন্তু প্রতিষ্ঠিত হয় নাই বা সেই পর্যায়ে আসতে পারে নাই, বহু দল হারিয়ে গেছে, আবার বহু দল প্রতিষ্ঠিত হয়ে বহু বছর টিকে আছে। ফলে নতুন দলের ক্ষেত্রে আশাবাদী হওয়াটাই স্বাভাবিক। এবং সেই আশাবাদটা কোথায়? পুরনো রাজনীতির যা কিছু খারাপ দিক, আমরা যদি 53 বছরের রাজনৈতিক দল যারা দেশ চালিয়েছেন, যারা রাজনীতি নিয়ন্ত্রণ করেছেন, যারা দেশের রাজনীতিবিদ হিসেবে পরিচিত হয়েছেন, তাদের মধ্যে একটা বড় অংশ আছে যে তারা যতটা না দেশের জন্য, মানুষের জন্য কাজ করেছেন, তার চেয়ে অনেক বেশি নিজেদের জন্য, দলের জন্য, গোষ্ঠীর জন্য কাজ করেছেন এবং দুর্নীতি, দুঃশাসন, অপশাসন, অনেক রকমের অপরাধ তারা করেছেন। এই কাজগুলো করেন নাই এরকম অনেক রাজনীতিবিদ তো আছেন। ফলে আমরা যদি পুরনো রাজনীতিকে পুরোপুরি আপনার অস্বীকার করি বা সবই খারাপ ছিল, তারা ব্যর্থ হয়েছে, বয়োজ্যেষ্ঠরা ব্যর্থ হয়েছে, তাহলে 53 বছর বাংলাদেশ যে জায়গায় এসে দাঁড়িয়েছে, বা আরও যদি পেছনে যাই, মুক্তিযুদ্ধের মাধ্যমে যে বাংলাদেশ তৈরি হয়েছে, সেই যুদ্ধের পেছনে যে রাজনীতিবিদদের দীর্ঘ 24 বছর লড়াই সংগ্রাম ইতিহাস, এই সব কিছুর একটা স্বীকৃতি দরকার। সেখানে ভালোটাকে ভালো, খারাপটাকে খারাপ, ব্যর্থতাকে ব্যর্থতা, সার্থকতাকে সফলতাকে সফলতা বলা, এই উদারতাটুকু থাকা উচিত নতুন রাজনৈতিক দলের। কিন্তু আমরা দল হিসেবে বলছি না, এই দলে যারা যুক্ত হতে যাচ্ছেন তাদের কারো কারো মুখে এরকম কথা শুনি যে মানে অতীতে কেউ কিছু পারে নাই, সব খারাপ ছিল, এবং সেটি আপনার জাতীয় পর্যায়ের নেতা, জীবিত বা মৃত, মানুষ হিসেবে সবাই ভালো মন্দ দিক, সাফল্য ব্যর্থতা থাকে। একটি দল কোনো এক সময় খারাপ করেছে, কোনো এক সময় ভালো করেছে। একটি দলের কিছু মানুষ ভালো কাজ করেছে, কিছু মানুষ খারাপ কাজ করেছে। একই দল একবার শাসন করতে গিয়ে ভালো কাজ করেছে, আরেকবার শাসন করতে গিয়ে খারাপ কাজ করেছে। ফলে যোগ বিয়োগ বা ইতিবাচক নেতিবাচক, ভালো এবং মন্দ সব কিছুর একটা মানে আলোচনা বা স্বীকৃতি থাকা দরকার। তা নাহলে হবে কি, যে জনগোষ্ঠী আগামীর ভবিষ্যৎ তারা এই দল করছে, যে জনগোষ্ঠীকে নিয়ে তাদের আগের অর্জন এবং বাংলাদেশ তৈরি থেকে শুরু করে 53 বছরে নিয়ে আসা, এটা অস্বীকার করা মানে সাধারণ মানুষ মনে হয় না খুব ভালোভাবে নেবে। বা আপনি ইতিহাসের নায়ক, মহানায়ক, তাদের প্রতি শ্রদ্ধাশীল না হলে, আমরা অনেকের মুখে এমন সব কথাবার্তা, এমন ভাষায় শুনি যে তারা ইতিহাস এবং ইতিহাসের যারা নায়ক মহানায়ক, যাদের সার্থকতা ব্যর্থতা দুটোই আছে, তাদের নিয়ে যে ধরনের মন্তব্য করা হয়, সেটা সাধারণ মানুষ খুব ভালোভাবে নেয়ার কথা না, নেবে বলে আমার মনে হয় না। সেই জায়গায় আমরা যে নতুন রাজনীতির কথা বলছি, সেই নতুন রাজনীতি হওয়া উচিত যে অতীতে যারা যা কিছু ভালো করেছেন সেটার একটা স্বীকৃতি এবং সেই নেতৃত্বের প্রতি শ্রদ্ধাবোধ থাকা, যারা যা কিছু খারাপ করেছেন সেটাকে আপনার নিন্দা করা এবং ওনারা সেরকমটা করবেন না সেই অঙ্গীকার করা। এই রাজনৈতিক দলের আদর্শ কী হবে, উদ্দেশ্য কী হবে, ইতিহাস সম্পর্কে, 71 সম্পর্কে, 90 সম্পর্কে, 24-এর অবস্থান আমরা জানি, কারণ তারাই 24-এর মূল শক্তি এবং নায়ক বলা যায়। ফলে অতীতের যত রাজনৈতিক পট পরিবর্তন, রাজনৈতিক অর্জন, আমি ইতিবাচকগুলোর কথা বলছি, সেগুলোর ব্যাপারে তাদের মূল্যায়ন কেমন, সেটার উপরে নির্ভর করবে তাদের গ্রহণযোগ্যতা, তাদের আদর্শ কী। এখন যেই দলগুলো প্রতিষ্ঠিত আছে, প্রত্যেকটা দলের একটা দলীয় আদর্শ আছে, অর্থনৈতিক লক্ষ্য আছে, রাজনৈতিক দর্শন আছে। সেগুলো থেকে তারা কোন জায়গাগুলোতে আলাদা, কোন জায়গাগুলোতে প্রচলিত দলগুলোর চেয়ে আরও ভালো, যেটা দেশের এবং মানুষের কল্যাণে, সেই বিষয়গুলো যখন দল ঘোষণা করে পরিষ্কার করা হবে এবং সেই মোতাবেক তারা কাজ করবেন, চর্চা করবেন, ওনারা যাদের সমালোচনা করছেন বা নিন্দা করছেন বা যদি বলি ঘৃণা করছেন, তাদের মতো নিজেরা কখনো কিছু করবেন না, তখনই বোঝা যাবে নতুন রাজনীতির ইতিবাচক সুফল দেশ জনগণ কতটা পাবে এবং তাদের প্রতি জনসমর্থন কতখানি হবে। 1 আর 2 হচ্ছে সংক্ষেপে যে নতুন দলের ইতিহাস আমাদের অনেক জানা, এবার একটা নিশ্চয়ই সেরকম হবে না বলে আমরা আশা করি, কারণ তাদের জন্ম যেভাবে, যেই ঘটনার প্রেক্ষিতে, যে অভ্যুত্থানের প্রেক্ষিতে হয়েছে এবং শুধুমাত্র তরুণ সমাজে তরুণ শক্তি নিয়ে তাদের শিক্ষা দীক্ষা, চিন্তা ভাবনা, তারা বৈশ্বিক নাগরিক, অনেক বাস্তবতার ক্ষেত্রে আগে যারা দল করেছেন তাদের চেয়ে ভিন্ন কিছু হবে, নতুন প্রজন্মের এবং ভবিষ্যৎমুখী হবে এবং সেটিতে মানে
রাজনৈতিক দোষ যা কিছু আমরা দেখি সেটা কথায় বলি, কাজে বলি, চিন্তায় বলি, আদর্শে বলি, ইতিহাসের মূল্যায়ন বলি, সব ক্ষেত্রে ওনারা অতীতের দলগুলোকে ছাড়িয়ে যাবেন ভালোর দিক থেকে। সেরকমটা হলে নিশ্চয়ই জনগণ তাদের মেনে নেবে, গ্রহণ করবে, এবং তার সবচেয়ে বড় প্রমাণ হবে জাতীয় নির্বাচন। জি জাতীয় নির্বাচন। আমরা একজন দর্শক আছে, ফোনটা নিয়ে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটি বলে প্রশ্নটি করুন। জি, আমি ঠারুয়া থেকে আবেদ বলছিলাম। জি বলেন। আমি নাগরিক কমিটির সমন্বয়ক, যে ওনার সাথে একটু কথা বলতে বলেন। চাচ্ছি। প্রশ্নটা হচ্ছে ওনাকে, যে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, ওনারা যে নতুন দল করতেছেন, যে নামে আসুক না কেন, ওনাদের সমর্থনে তো ইউনিভার্সিটিতে কেউ দল করবে, ছাত্ররা, তো তারা তাদের লেজুর ভিত্তি করবে কিনা, এটা হচ্ছে আমার প্রশ্ন। জি ওনারা তো লেজুর ভিত্তি রাজনীতি পছন্দ করেন না ইউনিভার্সিটি। ধন্যবাদ, আপনার প্রশ্ন বুঝতে পারছি। আরেকজন দর্শক আছেন। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটি বলে প্রশ্নটি করুন। জি, আমি বগুড়া থেকে বলছিলাম, কুদরতি খোদা প্রিন্স। জি বলেন। জি, আমার প্রশ্ন জনাব নাজরুল আশরাফ স্যারের নিকট, যে আজ সেনাপ্রধান বলছে যে সতর্কবার্তা দিয়েছে, দেখা যাচ্ছে একদিকে ছাত্রদের নতুন দল, পাশাপাশি চিন্তায় চাঁদাবাজি, আগামীতে কি হতে চলেছে, আসলে আমরা কি দেখতে পাবো আগামীতে? এরকম কি ১/১১ মতো কি আবার কি সেরকম পরিস্থিতি আছে কিনা? জি ধন্যবাদ। আলাউদ্দিন মোহাম্মদ, বিরতিতে যাবার আগে একজন দর্শক ফোন করেছিলেন যে যে একটা ছাত্র সংগঠন হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সেটি আবার যে নতুন দল হবে তার লেজুর ভিত্তিক রাজনীতিতে আসবে কিনা। আমার একটি প্রশ্ন আছে, যেটি নাজমুল আশরাফ উনি কথা প্রসঙ্গে বলছিলেন, যে আপনাকে যদি ছোট্ট করে আমি জিজ্ঞেস করি ২-১ লাইনের মধ্যে, যে এতগুলো পুরনো দল আছে, বড় বড় দল আছে, সেই দলগুলো বাদ দিয়ে কেন মানুষ একটা নতুন দলকে বা ছাত্রদের বলি কিংবা তরুণদের একটা নতুন দলকে সমর্থন দেবে? আলাদা কোথায় আপনারা যদি। প্রথমত সম্মানিত দর্শক যে প্রশ্নটি করেছে, যে লেজুর ভিত্তিক রাজনীতি আমরা আসলে চালিয়ে যাব কিনা, তো জাতীয় নাগরিক কমিটি যে প্রেক্ষাপটে সংগঠিত হয়েছে, আপনারা দেখেছেন যে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটি ছাত্র সংগঠন এবং অপেক্ষাকৃত নতুন ছাত্র সংগঠন অভ্যুত্থানের মাধ্যমেই যাদের জন্ম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলনের নেতৃত্ব নিয়ে নাগরিকরা অংশগ্রহণ করেছে, জনতা অংশগ্রহণ করেছে। পরবর্তীতে অভ্যুত্থানের পর নাগরিক অংশটা একটা নাগরিক কমিটির মাধ্যমে তাদের নেতৃত্বটাকে মেনে নিয়েছে। সো আমরা কিন্তু লেজুর ভিত্তিক রাজনীতির ধারাটা প্রথমে উল্টে দিয়েছি, যে আমরা ছাত্রদের নেতৃত্ব মেনে আমরা নাগরিকরা সংগঠিত হয়েছিলাম, এবং পরবর্তীতে এখনও আমরা যে নতুন রাজনৈতিক দল করছি, আমরা বলছি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন রাজনৈতিক দল সংগঠিত হচ্ছে। এই প্রেক্ষিতে একটি আপনার নতুন ছাত্র সংগঠনের আবির্ভাব ঘটেছে। তো এটার মূল প্রেরণাটা ছিল এটাই, যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যেহেতু বিশ্ববিদ্যালয় কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের গণ্ডি ছাড়িয়ে জেলা, বিভাগ এবং উপজেলা পর্যায়েও তাদের কমিটি আছে, সমন্বয়ক আছে, সো সেই ব্যবস্থাটাকে টিকিয়ে রেখে যদি এক নতুন রাজনৈতিক দল হয়, তাহলে ছাত্রদের সাথে তাদের সম্পর্কটা কি হবে, সেই প্রেক্ষিতে ছাত্রদেরকে পরিপূর্ণ স্বাধীন করে দেওয়ার প্রেক্ষিতে কিন্তু নতুন ছাত্র সংগঠনটির জন্ম হয়েছে। সো আমরা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি এবং যে দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বিপক্ষে। আপনারা জানেন যে এই গণ অভ্যুত্থানের পূর্বে ক্যাম্পাসে অভ্যুত্থান ঘটে গিয়েছিল ছাত্রলীগের বিপক্ষে। ছাত্রলীগকে জাহাঙ্গীরনগর, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপরে অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ক্যাম্পাস ছাড়া, হল ছাড়া করে, এবং আপনার হলের যে প্রভোস্ট আছে তাদের সিগনেচার নিয়ে রাতের বেলা আপনার ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছিল এই ছাত্ররাই। সো একই ছাত্রদের হাতে গড়া সংগঠন নতুন কোনো লেজুর ভিত্তিক রাজনীতি সৃষ্টি করবে, সেটা আমরা হতে দিব না এবং সেটা আমরা বিশ্বাসও করতে চাই না, প্রথমত। দ্বিতীয়ত হলো যে আপনি যে প্রশ্নটি তুলেছিলেন, সরি আমি একটু ভুলে গিয়েছি, আমি বলছিলাম যে এতগুলো পুরনো দল থাকতে এখন এতগুলো পুরনো দল আছে, আমাদের তাদের প্রতি রেসপেক্টও আছে, কিন্তু আমরা যদি একটা বিষয় বলি, যে যেই মানুষরা দীর্ঘদিন ধরেই রাজনীতি সচেতন এবং আপনার দেশের একটি গুণগত পরিবর্তন চায়, এই মানুষগুলো কিন্তু এই পুরনো দলগুলোর সাথে আপনার কাজ করতে পারেনি, দলগুলোতে আস্থাও রাখতে পারেনি। এবং আমরা দেখেছি গত যেই ৭ জানুয়ারিতে নির্বাচনটি সংঘটিত হলো, এমন একটি অবস্থা নির্বাচন সংঘটিত হলো, জনগণ রাস্তা নামার জন্য প্রস্তুত। ২৮ অক্টোবরের সম্মেলনের কথা চিন্তা করে দেখেন, বিএনপি সারা দেশ থেকে ১০ লক্ষ মানুষ জড়ো করেছিল। ঢাকার মানুষরা যার যার জায়গা থেকে একটা প্রতীক্ষায় ছিল, যদি বিএনপির নেতাকর্মীরা রাস্তায় নেমে বসে যায় তখন ঢাকার মানুষ সেখানে সাপোর্ট দেবে, এবং এটাই ছিল তখনকার ধারণা, যে একটি গণ অভ্যুত্থান হয়তোবা বিএনপি এবং তার যেই অ্যালাইড ফোর্স আছে তাদের মাধ্যমে সংগঠিত হতে যাচ্ছে। কিন্তু আমরা দেখলাম যে ২৮ অক্টোবর দুপুরবেলা একটি হামলার ঘটনার পর
আপনার সবাইকে যার যার বাড়িতে ফিরিয়ে দেওয়া হলো যে আপনারা বাড়িতে চলে যান, এলাকায় এলাকায় বিক্ষোভ মিছিল করেন। মানে জনগণের যে প্রত্যাশা ছিল যে বিএনপির মাধ্যমে যে ফ্যাসিস্ট রিজাইমের এগেনস্টে নির্বাচনটি ঠেকিয়ে দেওয়ার মতো, একতরফা নির্বাচন ঠেকিয়ে দেওয়ার মতো একটি সম্ভাবনা তৈরি হয়েছিল, সেই সম্ভাবনাটা কিন্তু রাজনৈতিক দলগুলোই ধূলিসাৎ করে দিয়েছিল। এই প্রশ্নের যদি উত্তর খুঁজতে যান তাহলে দেখবেন যে এই যে আন্দোলনগুলো হচ্ছিল, প্রতিটা আন্দোলন হচ্ছিল একটা প্রেক্ষাপটকে সামনে রেখে, যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এখানে স্যাংশন দেওয়া হবে, স্যাংশনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার ভয় পাবে, পৃথিবীতে একঘরে হয়ে যাবে এবং ভয়ে তার একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন দিয়ে দিবে। কিন্তু রাজনৈতিক দলগুলোর বাইরে যারা আমরা ক্যাম্পাসের বাইরে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিজমে ছিলাম, তারা কিন্তু দীর্ঘদিন ধরে বলছিল যে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনও হবে না, যেহেতু সংবিধান সংশোধনও সম্ভব না, যে এই সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারকে বিলুপ্তি ঘটানো হয়েছিল, এবং নিয়মতান্ত্রিক প্রক্রিয়া যদি নির্বাচন না হয় তো নিয়মতান্ত্রিক প্রক্রিয়া শেখ হাসিনাকেও হটানো সম্ভব না। তাহলে সমাধান কি আছে? সমাধান হলো যে একটি ব্যাপক গণ অভ্যুত্থান লাগবে, গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনাকে এখান থেকে উৎখাত করতে হবে। এখন এই যে গণ অভ্যুত্থানের ধারণা, এই ধারণাটা কিন্তু বড় রাজনৈতিক দলগুলো গ্রহণ করে নাই, অথচ তখন জনপ্রত্যাশা ছিল এইটাই যে জনগণ রাস্তায় নামবে। এবং আপনারা যদি 90-এর অভ্যুত্থান দেখেন কিংবা 70-এর অভ্যুত্থান দেখেন, অভ্যুত্থান মূলত হয়েছিল রাজনৈতিক দলগুলোর মাধ্যমে। কিন্তু 2024-এর অভ্যুত্থানের যেই নেতৃত্ব, অভ্যুত্থানের যে অংশগ্রহণকারী দেখুন রাজনৈতিক দলগুলো ছিল পেছনের শক্তি, নেপথ্য শক্তি, তারা সামনে ছিল না। ইভেন এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছিল যে তারা সামনে আসলে তাদের উপরে আপনার আরও বেশি আপনার খড়গহস্ত হতে পারবে, আরও কিলিং মিশন চালাতে পারবে বিএনপি নাম দিয়ে, জামাত ইসলামী নাম দিয়ে, কিংবা এখানে জঙ্গি নাম দিয়ে। এই কারণে কিন্তু তারা সামনে আসতে পারে না। তারা কাদেরকে সামনে এনেছে? সাধারণ জনগণকে সামনে এনেছে, তরুণদের সামনে এনেছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে এনেছে। এই প্রেক্ষাপটে আমরা যদি বলি যে গত 53 বছরে যে রাজনৈতিক ধারাটা ছিল, এই ধারাটা এই দেশের জনগণের যে প্রত্যাশা, জনগণের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার ভিত্তিতে একটা রাষ্ট্র এবং রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করতে উইথ ডিউ রেসপেক্ট ব্যর্থ হয়েছে। এখন এই প্রেক্ষাপটে 24-এ যেহেতু একটি দীর্ঘ আপনার গণ অভ্যুত্থান ঘটেছে, গণ অভ্যুত্থানে অনেক প্রাণহানি ঘটেছে, হাজার হাজার মানুষ এখানে অঙ্গহানি ঘটেছে। এই প্রেক্ষাপটে এই যদি আমরা আবার আগের রাজনৈতিক বন্দোবস্তে ফিরে যাই, যেটা 90-এ যে ভুলটা হয়েছিল, আপনারা জানেন 3 জোটের রূপরেখা, যে রূপরেখার মাধ্যমে 90-এ এটা গণতান্ত্রিক ট্রান্সফার হয়েছিল, কিন্তু সেই গণতান্ত্রিক শক্তি রাষ্ট্র ক্ষমতা এসে সে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষার প্রতি সুবিচার করতে পারেনি। 24-এও যদি রাজনৈতিক অথবা গণতান্ত্রিক যেই শক্তিগুলো আছে, যে রাজনৈতিক শক্তিগুলো আছে, যদি গণ অভ্যুত্থানের শক্তিরা রাজপথ ছেড়ে যায়, রাজনৈতিকভাবে সংগঠিত না হয়, আশঙ্কা আছে যে পুরনো রাজনৈতিক দলগুলো এসে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে আবার বিট্রে করবে। এই কারণে নতুন রাজনৈতিক দলের জন্ম। আজবার নাজমুল সাহেব, আপনার কাছে যেমন দর্শক দিয়ে প্রশ্নটি করেছিলেন, না, সেনাপ্রধান অনেকগুলো বিষয়ে কথা বলেছেন, গত দুদিন তিনি কথা বলেছেন, বিশেষ করে আজকে। এখন এই মুহূর্তে সবচেয়ে বড় সংকট হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং নানাবিধ অপরাধ বেড়ে যাওয়া। এবং সাম্প্রতিককালে আমরা যত অপরাধ দেখেছি তার দুটো ধরন। কিছু হচ্ছে রাজনৈতিক অপরাধ, মানে রাজনীতির নামে অনেক অপরাধ হয়েছে, ভাঙচুর থেকে শুরু করে জ্বালাও পোড়াও হ্যানত্যান। সেগুলো যখন সরকার বা প্রশাসন শক্ত হাতে দমন করে নাই বা দমনই করে নাই, নির্লিপ্ত থেকেছে, একরকমের মনোসমর্থন দিয়েছে, সেটি কিন্তু অপরাধের একটা ক্ষেত্র তৈরি করেছে। তারপর আমরা দেখছি পেশাদারি অপরাধীরা, চুরি, ডাকাতি, ধর্ষণ, ছিনতাই, লুটপাট যা কিছু, সেগুলো হচ্ছে ব্যাপক হারে। এবং পরিস্থিতিটা এমন পর্যায়ে দাঁড়িয়েছে যে এখন মানুষের জীবনে সবচেয়ে বড় সংকট, কদিন সবচেয়ে বড় সংকট ছিল দ্রব্যমূল্য, এখন সবচেয়ে বড় সংকট হয়ে গেছে জীবনের নিরাপত্তা, অপরাধ, চলাফেরা ইত্যাদি। তার মাঝখান দিয়ে যেই ক্ষেত্রটা তৈরি হয়েছে রাজনৈতিক অপরাধের কারণে, যখন যার খুশি যা খুশি করতে পেরেছে। এবং সেক্ষেত্রে আমরা পুলিশ থেকে শুরু করে কোনো কর্তৃপক্ষেরই যথাযথ ভূমিকা দেখি নেই, এমনকি সেনাবাহিনীরও, যাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে নামানো হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করার জন্য। ফলে ওইটা ছিল একটা মানে অন্য অপরাধীদেরকে উৎসাহিত করা বা তাদের জন্য একটা উপযুক্ত পরিবেশ তৈরি করে দেওয়া। এখন যেটা হয়েছে এটা সরকার দমন করতে পারছে না। প্রতিদিন আমরা নানান ঘটনা দেখছি, সরকারের কথাবার্তা শুনছি, স্বরাষ্ট্র উপদেষ্টার কথাবার্তা শুনছি, কিন্তু তেমন কোনো ফলাফল আমরা সেভাবে দেখছি না। নানান অভিযান চলছে, এক অভিযান চলমান থাকা অবস্থায় আরেক অভিযান শুরু হয়েছে, নানান জায়গায় সব কিছু হচ্ছে। আমরা হয়তো আর কয়েকদিন পরে দেখব যেটি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে উন্নতি হবে। এখন স্বরাষ্ট্র উপদেষ্টা ভালো মানুষ, সৎ মানুষ, সবাই আমরা শুনি জানি, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন দলমত নির্বিশেষে কোনো ব্যক্তি, গোষ্ঠী, দল, আদর্শ চিন্তা না করে জনস্বার্থে
অপরাধ মোকাবেলা করা, অপরাধের ব্যাপারে কঠোর হওয়া, আইনের প্রয়োগ করা, বিচারের আওতায় আনা, সেই জায়গাটিতে উনি যথেষ্ট শক্ত, দক্ষ এবং সফল হচ্ছেন কিন্তু না। সেনাপ্রধান তো আজকে বলেছেন যে বাহিনীগুলোর মধ্যে এক ধরনের প্যানিক তৈরি করে দেওয়া হয়েছে। না, এখন ধরেন আমরা এই আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলা করার দায়িত্ব তো বেসামরিক প্রশাসনের। বেসামরিক প্রশাসনে কাজটি করে পুলিশ, র্যাব, আনসার, বিজিবি। যখন চরম অবস্থা যায় তখন সেনাবাহিনীর সহায়তা নেওয়া হয়। যেহেতু অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি, এখন সেনাবাহিনী সেই অভ্যুত্থানের সময় থেকে এখন পর্যন্ত সহায়ক ভূমিকা পালন করছে জনস্বার্থে, গণতন্ত্রের উত্তরণের স্বার্থে, নিরাপত্তার স্বার্থে, জনগণের অধিকারের স্বার্থে, সেটা তারা করে যাচ্ছে। সেনাপ্রধানের বহু বিষয়ের বক্তব্যের মধ্যে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা নিয়ে তিনি যে বার্তাটি দিয়েছেন, আমরা যদি নিজেদের মধ্যে হানাহানি, মারামারি, দ্বন্দ্বে লিপ্ত থাকি তাহলে কিন্তু এর ফল ভালো হবে না। তিনি সতর্কবার্তা দিয়েছেন এবং এমনও বলেছেন যে এরকম অবস্থা চলতে থাকলে স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে। অনেক বড় মেসেজ কিন্তু। এবং এই পরিস্থিতি মোকাবেলার ক্ষেত্রে সেনাবাহিনী যে কাজটি করছে বাড়তি দায়িত্ব হিসেবে করছে, এবং সেনাবাহিনী এই কাজের জন্য প্রশিক্ষিত না, তারা হচ্ছে যুদ্ধ করার জন্য প্রশিক্ষিত, দেশের সার্বভৌমত্ব, দেশের সীমান্ত রক্ষার জন্য প্রশিক্ষিত, জাতির অস্তিত্ব রক্ষার জন্য প্রশিক্ষিত, এবং সবশেষ ভরসার জায়গা একটি দেশ বা জাতির জন্য। সেই জায়গায় সেনাবাহিনী প্রয়োজনে এবং বাস্তবতার প্রেক্ষিতে এই কাজটি তারা করছে। এবং তিনি হিসাবও দিয়েছেন 300 সেনা আসে, তারা দায়িত্ব পালন করে, তারা ফিরে যায়, আবার 30,000 টোটাল। হ্যাঁ, তো সেই জায়গায় তিনি বলছেন যে এটা তো অনন্তকাল চলতে পারে না এবং এটা সেনাবাহিনীর কাজও না, এবং সেনাবাহিনী থেকেও যে খুব কঠিন কঠোরভাবে সব কিছু মোকাবেলা বা দমন করা যাচ্ছে, সফল হয়ে যাচ্ছে, তাও কিন্তু না। সেই জায়গায় আমরা কি সেনাবাহিনীকেও ব্যর্থ করতে চাই পুলিশের পাশাপাশি? আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার মুখে শুনলাম, আর অনেকের মুখে শুনি যে এই পুলিশ এখনও ঠিক হয় নাই, তারা ভয়ে আছে, তাদের মনোবল ভেঙে গেছে, 7 মাসে আপনি একটা পুলিশকে ঠিকঠাক করতে পারলেন না। সেটা তো তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতা বা সরকারের ব্যর্থতা। এখন পুলিশের বহু সমস্যা আছে। বিগত সরকারের সময়, অভ্যুত্থানের সময় তারা মার খেয়েছে, ভয় পাচ্ছে, তাদের ভিতরে অনেক ফ্যাসিবাদী লোক আছে, বিগত সরকার লোক আছে, বহু কিছু তো আমরা শুনছি। এখন ধরেন আপনাকে আমি দায়িত্ব দিয়েছি যে এই ঘরটাকে আপনি ঠিক রাখবেন, আপনি বলেন যে এখান দিয়ে পানি পড়ে, ওখানে খোঁচা মারে, এখান দিয়ে সিলিং নষ্ট, এখানে ধুলাও জমে, এগুলো বলার জন্য তো আপনাকে রাখিনি। আপনাকে দেখেছি আপনি সব ঠিকঠাক করে ঘরটাকে বাসোপযোগী করবেন, তো আপনি কারণ বলেন। এবং কারণের ক্ষেত্রে আমরা দেখছি গতানুগতিকভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা অতীতে সকল ব্যক্তিরা যে কাজ করতেন, নিজের ব্যর্থতা সব কিছু চাপিয়ে দিতেন প্রতিপক্ষের উপরে। এখন বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা, যে পরাজিত ফ্যাসিস্ট শক্তি আওয়ামী লীগ তাদের পাচার করা টাকা দিয়ে, লোকজনকে দিয়ে পরিস্থিতি তৈরি করছে। এটা তিনি প্রমাণ করতে পারেন। আমরা ধরে নিচ্ছি যারা পরাজিত, যারা এখন বেকায়দা আছে, তারা পরিস্থিতি তৈরি করতে পারে, অসম্ভব কিছু না। সেটা আপনি হাতে নাতে ধরে প্রমাণ সহ বিচার করেন, বা সেই পরিস্থিতিও মোকাবেলা করা আপনার দায়িত্ব। শেষ বিচারে আপনার কাজ হচ্ছে জনগণের নিরাপত্তা দেওয়া, অপরাধ দমন করা, যারা অপরাধ করবে দলমত নির্বিশেষে সবার ব্যাপারে কঠোর হওয়া, আইন প্রয়োগ করা। কিন্তু রাজনৈতিক দলগুলোর ব্যাপারে মানে আমি যদি সতর্ক করেছেন যে নিজেদের মধ্যে হানাহানি, কাদা ছোড়াছুড়ি। হ্যাঁ, এই যে হানাহানি, কাদা ছোড়াছুড়ি, বিভেদ, দ্বন্দ্ব, অভ্যুত্থান তো সবাই মিলে করেছে ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে, আওয়ামী লীগ এবং তার সহযোগীদের বিরুদ্ধে। সেই শক্তি এখন যার যার অবস্থানে ফিরে গেছে, যার যার রাজনীতি করছে, একে অপরের রাজনৈতিক প্রতিপক্ষ হচ্ছে, যেটা স্বাভাবিক গণতান্ত্রিক দেশে। কিন্তু এখন তো এক পক্ষের পক্ষে শত্রু হয়ে যাচ্ছে, এবং রাস্তাঘাটের হানাহানি, মাঝখানে আমরা অনেক ঘটনা দেখেছি। এইটা তো এই যে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য সবাই একসাথেই থাকবে তা তো না। তখন ছাত্রদের নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক দল, অরাজনৈতিক ব্যক্তি, নানা শ্রেণী পেশার মানুষ, সব শ্রেণীর মানুষ সবাই অভ্যুত্থানে গিয়েছে। অভ্যুত্থান শেষ, সবাই যার যার অবস্থানে ফেরত গেছে, যে যার মতো দায়িত্ব পালন করতেছে। সেক্ষেত্রে তাদের মধ্যে সম্পর্কটা হবে কি, এক দলের সাথে আরেক দলের সম্পর্ক কি? যেটা বলছিলাম যে নতুন রাজনৈতিক দল যদি পুরনো রাজনৈতিক দলগুলোর মতো এরকম কাদা ছড়াছড়ি করে, প্রতিপক্ষকে যাচ্ছে তাইভাবে আক্রমণ করে, প্রতিপক্ষের কোনো ভালো দিক দেখে না, সব কিছু খারাপ, প্রতিপক্ষ 53 বছর শুধু ব্যর্থ হয়ে গেছে, তারা কিছু করতে পারে নাই, তাই আমরা এসেছি, আমরা একটা উদ্ধার করে ফেলবো দেশ, এই মনোভাবটাও তো ঠিক না। সেই জায়গায় একটা যে মানে পারস্পরিক শ্রদ্ধাবোধের ব্যাপার আছে দলগুলোর মধ্যে বা বিভিন্ন শ্রেণী পেশার মধ্যে, এই পারস্পরিক শ্রদ্ধাবোধটা থাকা, আর এই যে নেতিবাচক রাজনীতি, যেটার বিপরীতে ওনারা নতুন রাজনীতি করতে যাচ্ছেন, সেই নেতিবাচকতা কি ওনাদের মধ্যে কি আমরা দেখি না? আমরা দল ঘোষণার পরে ওনারা যখন আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবেন, তখন আমরা দেখব নেতিবাচকতা থেকে তারা কতটা দূরে থাকেন, কি কি ইতিবাচকতা তারা ছড়াতে পারেন, যেগুলো দেখে মানুষ মুগ্ধ হবে। কিন্তু এখন পর্যন্ত যারা দল পরিচালনা করবেন, নেতৃত্ব দিবেন, 2-4 জন ছাড়া বেশিরভাগ লোকের কথাবার্তায় তো আমরা পুরনো দলগুলোর আচরণ, মনোভাব, বৈশিষ্ট্য সেরকমটাই দেখি। আমি শেষ করতে চাই একটা কথা বলে, যে নতুন দলের প্রতি মানুষের প্রত্যাশা, তরুণ ভবিষ্যৎ, সব কিছু ঠিক আছে, কিন্তু
শ্রদ্ধাবোধ একটা জায়গা, সহনশীলতা একটা জায়গা, পরমত সহিষ্ণুতা একটা জায়গা, এই জায়গাটিতে অনেকের আচরণে কথার মধ্যে আমরা তার অনুপস্থিতি দেখছি, যেটি পুরনো রাজনীতির সবচেয়ে খারাপ দিক, যে কারণে হানাহানি সংঘাত তৈরি হয়। আলাউদ্দিন মোহাম্মদ, আপনাকে জানতে চাইবো, অনেকের কাছে প্রশ্ন, মানে একটা জিজ্ঞাসা আছে যে কেন মানিক মিয়া অ্যাভিনিউতে নতুন একটি দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে, কোনো কারণ কি আছে ওখানে জায়গাটা পিছনে? আর না, ঢাকা একটি জনবহুল শহর এবং এই শহরে আপনি যদি বড় স্পেস খুঁজতে যান দেখবেন খুব কম জায়গায় আছে যেখানে অনেক মানুষ ধারণ করতে পারে। দ্বিতীয়ত হলো যে এখানে মানিক মিয়া এভিনিউ হলো জাতীয় সংসদ ভবনের পাশের যেই রাস্তাটা, এই রাস্তাটা আমাদের যেই সংসদকে আমরা জনগণের প্রত্যাশার কেন্দ্রবিন্দু চিন্তা করি এবং জনগণের কথাগুলো বলার জন্য মানুষ সংসদে, জনগণের জন্য আইন করার জন্য মানুষ সংসদে তার প্রতিনিধি পাঠায়। একটা রাজনৈতিক দলেরও আসলে উদ্দেশ্যটা মূলত জনগণের জন্য কাজ করা এবং জনগণের জন্য আইন প্রণয়ন করে রাষ্ট্রের বিভিন্ন স্তরে তার ব্যক্তিবর্গ দিয়ে দেশ একটি সুষ্ঠুভাবে পরিচালনা করা। সো একটা রাজনৈতিক দলের উত্থান অথবা ঘোষণাটা সংসদ ভবনের সামনে রাস্তা থেকে কিংবা এভিনিউ থেকে দেওয়াটা যুক্তিসঙ্গত এবং একই সাথে এটা একটা সিগনিফিকেন্ট দিক যে আসলে এই নতুন রাজনৈতিক দল এই সংসদকে কার্যকর দেখতে চায় এবং এই সংসদকে জাতির প্রত্যাশার কেন্দ্রবিন্দু করতে চায়। এই সংসদ আগের মতো যে এটা হাট বাজার কিংবা এখানে একটা অনেক কি লোক জমায়েত হবে, এমন কোনো পরিকল্পনা আছে? এটা যেহেতু এরপরেই রমজান আসছে, আমরা আসলে খুব বড় করে করছি না, বাট আমরা আমাদের যেই সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা কমিটি এবং তাদের নেতাকর্মীদের সাথে যোগাযোগ করে দেখেছি, এখানে তারপরেও আমরা 2 লক্ষ লোক হয়তো ছাড়িয়ে যাবে, বাট আমরা আসলে খুব বড় করে এখনই কোনো কিছু করতে চাচ্ছি না। আমরা চাচ্ছি যে গণঅভ্যুত্থানের মাধ্যমে সৃষ্টি হওয়া যে গণপ্রত্যাশা, সেই প্রত্যাশাটার আলোকে একটা দল আসুক, সে দলটা ধীরে ধীরে জনগণের মধ্যে জায়গা করে নিক। নাজমুল সাহেব, আপনার কাছে আসতে যাব, আপনি মনে হয় সেনাপ্রধানের বক্তব্যে যাওয়ার আগে আমি একটু বলি, সেটা হচ্ছে যে পুরনো থেকে নতুন রাজনৈতিক দলের পার্থক্যের একটা বড় জায়গা হচ্ছে অর্থনীতি। মানে আমরা আমাদের রাজনৈতিক দলগুলোর বা রাজনীতিবিদদের আর্থিক স্বচ্ছতা খুব একটা দেখি না। আইন কানুন করে অনেকভাবে তাদেরকে বাধ্য করা হওয়ার পরও দেখা যায় যে আর্থিক স্বচ্ছতা নাই। একটি দল কিভাবে চলে, তার অর্থের উৎস কী, কিভাবে এসেছে, কিভাবে খরচ করেছে, এই স্বচ্ছতা থাকলে কিন্তু পুরনো দল থেকে ওনারা আলাদা হবেন। যেমন আমি একজন নাগরিক হিসেবে জানতে চাই, আপনারা মানিক মিয়াতে যে বিশাল সমাবেশ করবেন, এর আর্থিক সংকলন কিভাবে হচ্ছে, কারা দিচ্ছে, কোন উদ্দেশ্যে দিচ্ছে, সেটি কি আপনারা কোনো খারাপ বা দুর্নীতিবাজ লোকের কাছ থেকে নিচ্ছেন, নাকি যারা আপনাদের প্রতি সমর্থন প্রত্যাশা পোষণ করছেন, ভালো কিছু করেন আপনারা আশা করছেন, তারা দিচ্ছেন? সেই বিষয়গুলো যদি শুরু থেকে পরিষ্কার হয়, তার একটা বড় ডিফারেন্স তৈরি করতে পারবে পুরনো দলগুলোর চেয়ে। এবং এই আর্থিক অসচ্ছতা থেকেই কিন্তু আমরা ব্যক্তি পর্যায়ে, দলীয় পর্যায়ে, পরে সরকারি পর্যায়ে নানা রকমের দুর্নীতি, অনিয়ম ইত্যাদি হয়। এটা গেল আমার একটা বক্তব্য। আর 1 মিনিটে শেষ করি। সেনাপ্রধান যে বক্তব্যটা আজকে দিয়েছেন নানান বিষয়ে, আজকে এটি নিয়ে সামাজিক মাধ্যম, গণমাধ্যম, ঘরে বাইরে আলাপ আলোচনা, আড্ডা, সব খাতে বিষয়গুলো আসছে। কিছুটা আমরা এর আগে আলোচনা করছিলাম। সেনাবাহিনী 90-এর পর থেকে ভিন্ন ভূমিকায় আছে। 90-এর আগে সেনাবাহিনী নানান ভূমিকা আমরা জানি, অনেক বড় ইতিহাস, কিন্তু 90-এর পর থেকে সেনাবাহিনী জনগণের ক্ষমতায়ন, গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, মানবাধিকার, এইগুলোর ব্যাপারে অনেক বেশি সচেতন। 90-এর গণঅভ্যুত্থান হতো না সেনাবাহিনীর সহযোগিতা ছাড়া, 24-এর গণঅভ্যুত্থান হতো না সেনাবাহিনীর সহযোগিতা ছাড়া। সেই গণঅভ্যুত্থান থেকে আজকে পর্যন্ত 7 মাস যেভাবে আমরা এগিয়ে আসছি, এখানে সেনাবাহিনীর একটা বিশাল ভূমিকা। এরপরেও যখন অনার সৃষ্টি হয়, বিভেদ হয়, কোন্দল হয়, রাজনীতির নামে, নির্বাচনের নামে, আর বহু কিছুর নামে, সেটি দেখে সেনাবাহিনীর একরকমের ক্ষোভ বা হতাশা ঝরে পড়েছে সেনাপ্রধানের কণ্ঠ থেকে। আমাদের সময় শেষ হয়ে গেছে। আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, নিউজ আজকের পর্ব থেকে এখানে বিদায় নিচ্ছি। আগামী পর্ব আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএনের সঙ্গে থাকবেন।